অবশেষে কি শনির দশা শেষ পর্যন্ত শুরু হয়ে গেল দিদিমণির জন্য? না হলে একে তো এসআইআর নিয়ে ল্যাজে গোবরে অবস্থা হচ্ছে, যাদেরকে বাঁচাতে চাইছেন তারা সব ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, আর যাদেরকে ভয় দেখাতে চাইছেন তারা সেই সব ভয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে উৎসবের মেজাজে এসআইআরটা করে নিচ্ছেন। অর্থাৎ বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে, যেটা হলে 2026-এ খেলা রীতিমতো জমে যাবে। সেটা তো একটা পার্ট গেল, সেটা নিয়ে রীতিমতো অবস্থা খারাপ হয়ে আছে, কিন্তু তারই মাঝখানে একই দিনে ছখানা হাফ ডজন ধাক্কা এইভাবে আছড়ে পড়ে। কখনো সেটা আদালতের চত্বরে হচ্ছে, কখনো নিজের দলের অভ্যন্তর থেকে হচ্ছে। ফলে কোন দিকে যাবেন, কি করবেন, সেই নিয়ে কিন্তু এবার রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে। এক এক করে আপনাদের জানাই আজকে দিদিমণির সঙ্গে সারা দিন ধরে ঠিক কী ঘটনা ঘটলো। প্রথমেই যে বড় ধাক্কাটা আসতে চলেছে সেটা হচ্ছে 32,000 প্রাইমারি চাকরি যাওয়ার ব্যাপার। দেখুন, এমনিতেই 26,000 চাকরি চলে গেছে, যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরিটা চলে যাচ্ছে, এমনটাই মোটামুটি মনে করছেন আইনজীবী মহল। কেননা আপনারা জানেন, এই যে 32,000 চাকরি যাওয়া, এই ব্যাপারটা প্রথম ধরেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি দেখেছিলেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ বেনিয়ম হয়েছে, সুতরাং এখানে এই প্যানেল পুরোপুরি ক্যান্সেল করতে হবে। সেই রায় দেওয়ার পর সেটা নিয়ে সরকার চলে গিয়েছিল যথারীতি সুপ্রিম কোর্টে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট সব দিক দেখে বিচার করে বলেছিল যে এক কাজ করো, এটা আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিচ্ছি আমরা, সেখানে একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ তোমরা তৈরি করো। এবং সেখানে একটা দাবি উঠেছিল, যারা এখানে চাকরি হারাচ্ছে সেই শিক্ষকদের বক্তব্যটাও শুনতে হবে। তো সেই সব বক্তব্য শোনা টোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সব পক্ষের বক্তব্য শোনা হয়ে গেছে। এখন যেটা চলছে, এই যে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই শুনানি পর্বে, তার বিপক্ষ শিবির তার উত্তরটা দেওয়ার চেষ্টা করছে, সেই পর্বটা চলছে, যেটাও খুব শীঘ্রই মিটে যাবে, এবং সেটা হয়ে গেলেই ফাইনালি এর ভার্ডিক্ট আসবে। তো ঠিক এরকম অবস্থাতে যে বেঞ্চে এই শুনানিটা হচ্ছে, সেই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী, তিনি একটা খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এখানে যে মামলাটা শোনা হচ্ছে সেটার দুটো পার্ট আছে, হয় এইটা হবে না এইটা হবে, এর বাইরে হওয়ার কিছু নেই। কি হবে? একদিকে থাকছে ওই যে অভিজিৎ গাঙ্গুলি যে রায়টি দিয়েছিলেন 32,000 চাকরি চলে যাওয়া, সেই রায়টিই বহাল থাকবে, আর না হলে এই 32,000-এর চাকরি বহাল থাকছে, সুতরাং কারুর চাকরি যাচ্ছে না, এর বাইরে কোনো রকম কোনো কিছু হতে পারে না। আর এই কথাটাই কিন্তু ইঙ্গিত বাড়িয়ে দিচ্ছে যখন মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে যা শুনানি এখনো অবধি হয়েছে তাতে 32,000-এর চাকরি থাকাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। এই একটা কথাতেই মনে হচ্ছে যে এবার 32,000 চাকরি চলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সত্যিই যদি সেটা হয়, এসআইয়ের আবহে এমনি উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি, তার মধ্যেই নির্বাচনী আবহ তৈরি হচ্ছে ধীরে ধীরে। সেই অবস্থায় 26,000-এর পর 32,000 চাকরি যদি চলে যায়, কি উত্তাল পরিস্থিতি তৈরি হবে, এবং তার প্রতিঘাত যেটা হবে সেটা ভোট বাক্স অবধি ডেফিনেটলি যাবে। সুতরাং আসন টলমলো করে দেওয়ার জন্য এই রায়টি কিন্তু যথেষ্ট, যেটার জন্য সরকার এত মরিয়া, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো কার্যত অসম্ভব মনে হচ্ছে। এদিকে যখন আদালতে এরকম বড় ধাক্কা হচ্ছে, পরবর্তী ধাক্কা নাম্বার 2 তার দলের অভ্যন্তর থেকেই আসছে। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই বিদ্রোহী দলের মধ্যে যা কাণ্ড কারখানা করছেন, একদম অস্বস্তিতে ফেলে দিচ্ছেন দলকে, কিন্তু এমন অবস্থা হয়ে রয়েছে দলের যে এই হুমায়ুন কবিরকে ডেকে একটু আধটু ধমক চমক, একটু ওই লোক দেখানো কথাবার্তা বলা, তার বাইরে কিছু হচ্ছে না। তো সেই হুমায়ুন কবির কিন্তু এবার ঘোষণা করে দিলেন যে আগামী 20শে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন, সেদিনকেই তিনি একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন, এবং শুধু সেটা তৈরি করেই ক্ষান্ত হচ্ছেন না, আগামী 2026-এর নির্বাচনে তিনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সেখানের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে তিনি কিন্তু প্রার্থী দিচ্ছেন, এবং এখানেই ক্ষান্ত হচ্ছেন না। হুমায়ুন কবির আরও এক ধাপ এগিয়ে বলছেন যে তিনি বামফ্রন্ট এবং আইএসএফের সঙ্গেও জোট করতে চলেছেন, এবং সেই জোট যদি সাকসেসফুল হয় তাহলে নদিয়া এবং উত্তর 24 পরগনা এই দুটো জেলাতেও কিন্তু তিনি প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। এবং সাথে সাথে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে হুমায়ুন কবির কি, হুমায়ুন কবিরকে পাত্তা না দিলে কি হয়, সেই জায়গাটা তিনি তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় বুঝিয়ে দেবেন। গতবার 22টার মধ্যে 20টা আসন তৃণমূল পেয়েছিল, হুমায়ুন কবির গর্জন করেছেন যে তিনি সেই আসনটা 10-এ নামিয়ে এনে দেবেন, এই ক্ষমতা তিনি রাখেন।
এখন হুমায়ুন কবিরের এরকম কথা আমরা অতীতে অনেকবার শুনেছি, গত 15ই আগস্টও নাকি তিনি দল করছিলেন, তারপর আবার সব সেটেলমেন্ট হয়ে গেছে। এটা হয়তো দর বাড়ানোর খেলা তিনি করছেন, কিন্তু দলের মধ্যে সংখ্যালঘু সেগমেন্টে যে রীতিমতো একটা কাঁপুনি শুরু হয়ে গেছে, সেখানে যে একটা বেশি কিছু পাওয়ার দাবি শুরু হয়ে গেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেফিনেটলি চিন্তায় রাখতে বাধ্য হবে। কেননা এই সংখ্যালঘু ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে 4 to 5%ও স্প্লিট করে যায় না, ক্ষমতা থেকে বেরিয়ে যাবে, এবং সেটা আমি বলছি এসআইআর হওয়ার আগের মুহূর্তে। এসআইআর হলে আরও ইকুয়েশন চেঞ্জ হবে। সুতরাং এই যে ভোটটার উপর বেশ করে দিদিমণি এগিয়ে যান, যাকে ভালোবেসে তিনি বলেন দুধেল ভোট, সেই দুধেল ভোটে এবার কিন্তু রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প শুরু হচ্ছে। হুমায়ুন কবির যখন এখানে এই ধরনের একটা কথাবার্তা বলছেন যেটা টেনশন বাড়াতে পারে, অন্যদিকে আর একটা খারাপ খবর মহামান্য আদালত থেকে আসছে। পার্থর সঙ্গে যোগ ছিল মিডলম্যান প্রসন্নের, নিয়োগ দুর্নীতিতে সাক্ষীর বয়ানে বড় খোলসা। এই যে বিভিন্ন রাজ্যে দুর্নীতির তদন্ত হচ্ছে, সেটা নিয়ে আপনারাও অনেকেই ক্ষুব্ধ, আমরাও ক্ষুব্ধ, সঠিক সময়ে সঠিক কাজ হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় অস্ত্র যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। যদি রাজনৈতিক প্রতিহিংসা নাই হয়, এই যে এত সব তদন্ত হচ্ছে, এখন অবধি কাউকে কি অপরাধী প্রতিপন্ন করা গেছে? তো সেই জায়গাতে পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা যে জায়গায় চলে এসছে, সেটা থেকে এটা এস্টাবলিশ হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হতে পারে। এবং সেই রায়টা যেভাবে পরপর সাক্ষীদের বয়ান আসছে, যেভাবে সিবিআই ইডি সেখানে তৎপরতা দেখাচ্ছে, তাতে আগামী কয়েক মাসের মধ্যেই সামনে চলে আসতে পারে। আর যদি সত্যিই সেটা হয়, পার্থ চ্যাটার্জি যদি কনভিক্টেড হয়ে যায়, তাহলে ওই ইডি সিবিআই এখানে করছে এই ধরনের কথা বলে আর মানুষকে ভোলানো যাবে না। মানুষের মধ্যে পার্থ চ্যাটার্জির কেস, যেটা মোটামুটি কোল্ড স্টোরেজে চলে গেছে, সেখান থেকে বেরিয়ে এসে নির্বাচনী আবহে আবারও কিন্তু নতুন করে ঝড় তুলবে, এবং তৃণমূল কংগ্রেস দুর্নীতি এই শব্দগুলো কাছাকাছি চলে আসবে, যেটা ভোট বাক্সে রীতিমতো আলোড়ন ফেলতে পারে, বিশেষ করে শহুরে শিক্ষিত ভোটের কাছে। সুতরাং এখান থেকেও কোনো রকম স্বস্তির খবর আসছে না, বরং অস্বস্তি বহু গুণ বেড়ে যাচ্ছে। পার্থ চ্যাটার্জির কেসের পাশাপাশি আরেকটা কেস নিয়ে আপনাদের কথা বলবো, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গায় আছে। সেটা হচ্ছে কালীঘাটের কাকুর মামলা। সেই মামলায় নতুন মোড়, হাইকোর্টে বিচারপতির সরে দাঁড়ানোই চাঞ্চল্য। যে ঘটনাটা ঘটেছে সেটা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কেননা কালীঘাটের কাকুর এই মামলাতেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উঠে এসেছে। 15 কোটি নেওয়ার কথা আলোচনা হয়েছে, এবং সেই জায়গা থেকে কালীঘাটের কাকু যে কোম্পানিতে কাজ করেন, তার সঙ্গে শাসক দলের যে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, এবং শীর্ষ নেতৃত্বের পরিবারের একটা দারুণভাবে সম্পর্ক রয়েছে, সেই জায়গাটা এতদিনে এস্টাবলিশ হয়ে গেছে। এখন কালীঘাটের কাকু দোষী কি দোষী নয়, এই জায়গাটা এস্টাবলিশ হওয়ার পরে বাকি স্টেপগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। যদি এখানে কনভিকশন হয়ে যায়, পরবর্তী যে মাথাগুলো রয়েছে সেদিকে যাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। তো সেই মামলাটা এতদিন ধরে শুনানি করছিলেন মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ। তার ইজলাসে মামলার শুনানি প্রায় শেষ হয়ে এসেছিল। এমন অবস্থায় মহামান্য কলকাতা হাইকোর্টের রোস্টার চেঞ্জ হয়, এবং সেই মামলা চেঞ্জ হয়ে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আসে। এবং আসার পরই তীর্থঙ্কর ঘোষ সাহেব তিনি যেটা করেন, এই মামলাটি ছেড়ে দেন এবং বলেন যে তিনি এই মামলা শুনবেন না। এতে করে কি জিনিসটা হলো, যেটা একটা আশঙ্কা করা হচ্ছিল, যেহেতু রোস্টার চেঞ্জ হয়েছে এবং একজন বিচারপতির কাছে প্রায় মামলাটা শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও নতুন বিচারপতির বেঞ্চে গেলে একটা সম্ভাবনা ছিল এই মামলার শুনানি আবারও প্রথম থেকে শুরু হবে, এবং দীর্ঘ সময় লাগবে এর কনভিকশন আসার ক্ষেত্রে। সেক্ষেত্রে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা ছেড়ে দেওয়ার ফলে এটি আপাতত প্রধান বিচারপতির কাছে ফেরত গেছে, এবং চান্স, যেহেতু এটা মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ প্রায় পুরোটাই শুনেছেন, এবার তার এজলাসে এটা অ্যাসাইন হয়ে যেতে পারে। আর যদি অ্যাসাইন হয়ে থাকে, তিনি তো অলরেডি প্রায় শুনে এসেছেন, 90% হিয়ারিং শেষ হয়ে গেছে, আর কিছুটা শুনানি বাকি আছে। সুতরাং খুব তাড়াতাড়ি এই মামলাটার শুনানি শেষ হবে, এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কনভিক্টেড হচ্ছেন কি হচ্ছেন না, সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি সেটা পরিষ্কার হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তার সাহেব বা তার সাহেবের পরিবার, তাদের কি হবে, সেই ছবিটাও আদালতে কিন্তু অনেকটা স্পষ্ট হওয়ার জায়গা থাকছে। ফলে এদিক থেকেও সুরাহা আসছে না, এদিক থেকেও একটা বড়সড় ধাক্কা দিদিমণির জন্য আসতে চলেছে। এবার আসছি 5 নম্বর ধাক্কাটার ক্ষেত্রে। আরজিকর কেস, আরজিকর কাণ্ডে ধাক্কা রাজ্যের, প্রতিবাদী অনিকেত মাহাতোকে নিয়ে বড় রায় আদালতের। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ হয়েছিল, তার অন্যতম একটা প্রথম শ্রেণীর মুখ এই অনিকেত মাহাতো। কিন্তু যাই হোক, তাদের সেই আন্দোলন নিয়ে বা এদেরকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না।
কিন্তু এরা যে রাজ্য সরকারের অস্ত্রশস্ত্রতা বাড়িয়েছিল সেটা প্রতিপন্ন হয়ে গিয়েছিল যখন এই অনিকেত মাহাতোদের ধরে ধরে জোর করে বদলি করার চেষ্টা করা হচ্ছিল। সেটা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে এসেছিল অনিকেত মাহাতো এবং সেখানে সিঙ্গেল বেঞ্চের রায়ে তার জয় হয়। পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এই ধরনের প্রতিহিংসা পরায়ণ মনোভাব রাখলে হবে না, এখানে যেখানে কাজ করছে অনিকেত মাহাতো সেই আর্জি করেই তাকে রাখতে হবে। কিন্তু এদের তো এই ঠাস 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 করে আইনের থাপ্পড় এক গালে খেয়ে ঠিক সুখ হয় না, দুগালে যতক্ষণ না পড়ে এদের ততক্ষণ ঠিক চলে না। সেই জন্য এরা আবার ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল রাজ্য সরকার। সেখানেও আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে বলে দিয়েছে যে না, অনিকেত মাহাতোকে বদলি করা যাবে না, মেধার ভিত্তিতে তাকে আর্জি করেই রাখতে হবে, যেখানে কাজ করছে সেখানেই করবে। এই মামলাটাই কেন ধাক্কা বলা হচ্ছে এই কারণেই যে এখানে রাজ্য সরকারের অস্বস্তি হতে পারে এমন যদি কোনো ইস্যুতে কেউ কথা বলে, কেউ যদি প্রতিবাদ করে, তার উপর শাস্তির খানা নেমে আসে, তার মুখটা কণ্ঠটা বন্ধ করার চেষ্টা করা হয়। রাজ্যে কি সত্যিই গণতান্ত্রিক পরিবেশ আছে? এই যে প্রশ্নটা দীর্ঘদিন ধরে ঘুরছিল সেটা আরও একবার আদালতে এস্টাবলিশ হয়ে গেল যে এই প্রতিহিংসা পরায়ণ মনোবৃত্তি। সুতরাং আগামী দিনে কাউকে রাজ্য সরকার যদি টাইট দেওয়ার চেষ্টা করে এই সব মামলার রেফারেন্স আসবে এবং সেখানে রাজ্য সরকারের যে মনোবৃত্তি রয়েছে সেটা সবার আগে সামনে চলে আসবে এবং তার ফলে রাজ্য সরকারের আগামী দিনে আদালতে আইনের চক্করে বারবার এরকম থাপ্পড় হোঁচট খাওয়াটা কার্যত বাধ্যতামূলক হয়ে যাওয়ার জায়গায় চলে যেতে পারে। সেটাই কিন্তু এই মামলা থেকে একটা বড় ধাক্কা নবান্ন প্রশাসনের জন্য চলে এলো। আর শেষ যে ধাক্কাটার কথা বলবো, যাদের জন্য এত চিৎকার চেঁচামেচি করছেন, যাদেরকে বাঁচাবার জন্য এত মরিয়া প্রয়াস করছেন, যাদেরকে বাঁচাতে না পারলে, যাদের নামগুলো ভোটার লিস্টে না রাখতে পারলে 26-এ টিকে থাকা দায়ী হবে নিজে বুঝতে পারছেন, সেই তাদের পলায়ন কিন্তু অব্যাহত থাকছে। এসআইআর চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি বস্তি, রাতের অন্ধকারে উধাও ওরা। 4 তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে। তার আগের দুদিন থেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে, রাজারহাট, নিউ টাউন থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন প্রান্তে যেখানে ঝুপড়িবাসী হিসেবে এরা থাকতো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কেউ জানে না, অথচ এদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু এদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। সেই তারা এবার হু হু করে পালাতে শুরু করেছিল। আজকের 3 নম্বর দিন যেখানে ফর্ম বিলি হচ্ছে এবং শেষ পর্যন্ত সন্ধ্যে 4টে অবধি যে খবরটা পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রায় 1,73,00,000 ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। অর্থাৎ গোটা রাজ্যের যা ভোটার আছে তার প্রায় 20% কাজ, ফর্ম দেওয়ার কাজ কিন্তু প্রথম 3 দিনেই কমপ্লিট হয়ে গেছে। অত্যন্ত তড়িৎ গতিতে কাজ হচ্ছে এবং যদি এই পার্সেন্টেজে কাজ চলে, যেটা নির্বাচন কমিশন বলেছে যে 3 মাসের মধ্যে পুরো এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করবে, সেটা হতে কোনো রকম কোনো অসুবিধা আছে বলে এখন অবধি ইঙ্গিত নেই। কিন্তু যাই হোক, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে সংবাদ মাধ্যমও যেন একটা মজা পেয়ে গেছে, যারা ইলেকট্রনিক্স মিডিয়া, যারা প্রিন্ট মিডিয়া, কলকাতার যেখানে যেখানে এরকম ঝুপড়ি আছে বা রাজ্যের যেখানে যেখানে এই ধরনের ঝুপড়ি আছে, যেখানে এরা এসে এভাবে বাসা বেঁধে রয়েছে, কেউ কোথাও জানে না কোথা থেকে হঠাৎ করে এসে একদম বস্তি হয়ে গেছে, একদম এলাকার পর এলাকা দখল করে আছে, এতদিন খুব আরামসে ছিল, সেই বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যারা এরকম উড়ে এসে জুড়ে বসেছিল তারা সব হাওয়া হয়ে যাচ্ছে, দা চম্পট দিচ্ছে। আর যাদেরকে ভয় দেখানো হচ্ছিল, অর্থাৎ এই দেশের যারা মুসলিম ভাই বোন, যারা সংখ্যালঘু মানুষ, যাদের নারীর টানটা এই দেশের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু গ্যাঁটসে বসে আছে। অর্থাৎ যাদেরকে ভয় দেখিয়ে পুরো ব্যাপারটাকে ডামাডোল করে, গণ্ডগোল করে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল না, তারা কিন্তু ঘাঁটছে না। উল্টে যাদেরকে বাঁচাবার জন্য বার্তা দেওয়া হচ্ছিল যে যাই হয়ে যাক, একজনের নামও কাটতে পারবে না, যদি কাটে দিল্লিতে গিয়ে 10 লাখ লোক নিয়ে গিয়ে আন্দোলন করব, যদি হয় এই করব ওই করব, অনেক বড় বড় বাতেলা হচ্ছিল। যাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছিল যে তোমরা থেকে যাও, আমরা কোনো না কোনোভাবে তোমাদের ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তারা বুঝে গেছে ব্যাপারটা অত সহজ নয়। এখানে এই এসআইআর প্রক্রিয়া যেভাবে হচ্ছে, নাম তো বাদ যাবেই, তার পাশাপাশি যদি একবার প্রমাণিত হয়ে যায় এরা ইল্লিগাল বাংলাদেশি রোহিঙ্গা, তার পরবর্তী পদক্ষেপ যেটা হবে না, সেটা মারাত্মক হতে চলেছে। কোথাও থেকে একটা এদের এই সেন্সটা কাজ করতে শুরু করেছে, ফলে পিলপিল করে এরা অলরেডি পালাতে শুরু করেছে। হয়তো সবাই পালাবে না, কেউ এদের কথায় ভরকে গিয়ে শেষ অবধি থাকবে, কিন্তু একটা বড় অংশ, বড় চাঙ্ক যে এসআইআর শুরু হতেই পালাচ্ছে এবং ভোট ব্যাংক যে খালি হচ্ছে, যে দুধেল ভোট ব্যাংকের উপর ভর করে একটার পর একটা নির্বাচন বৈতরণী পেরিয়ে যায় এবং বলে যে মানুষ আমাদের সঙ্গে আছে, সেই মানুষ এবার পালাতে শুরু করেছে। ফলে 26-এর অঙ্ক কিন্তু ক্রমশ জমজমাট হচ্ছে। তাই একই দিনে একদিক থেকে 1, 2, 3, 4, 5 করে 6খানা ধাক্কা, হাফ ডজন ধাক্কা, এইটা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সুসময় এবার শেষ, এবার কপাল পোড়ার পালা। সেই ইঙ্গিতটাই কি এবার একদিনই উঠে চলে এলো এবং আগামী যত দিন যাবে
এই পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্রতর হবে? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।